আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগতম। শিক্ষার্থীরা, ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আমরা আবারও আমাদের পাঠে ক্লাসে ফিরে এসেছি। তোমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, তোমরা ঈদের আগে একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, প্রথম প্রস্তুতিমূলক পরীক্ষা। তো এবার তোমাদের সামনে আরও একটি পরীক্ষা আসছে, সেটি দ্বিতীয় প্রস্তুতিমূলক পরীক্ষা। সেই পরীক্ষার জন্যে তোমাদের যে সিলেবাস সেটা হলো তোমাদের পাঠ্য বইয়ের একাদশ অধ্যায়, আর এর সাথে পুনরালোচনা থাকবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। আরও একবার বলছি, তোমাদের দ্বিতীয় প্রস্তুতিমূলক পরীক্ষার যে সিলেবাস সেটি তোমরা শুনে নাও। পাঠ্যপুস্তকের একাদশ অধ্যায়, এটি হলো এই প্রস্তুতিমূলক পরীক্ষার মূল সিলেবাস, আর এর সাথে পুনরালোচনা থাকবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, এই 5টি অধ্যায়। তো শিক্ষার্থীরা, একাদশ অধ্যায় হতে যথেষ্ট আলোচনা এর মধ্যে হয়েছে, আমরা কিছু সৃজনশীল দেখেছি ওই অধ্যায় হতে। এখন আমরা এই একাদশ এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই সবগুলো অধ্যায়ের কিছু সৃজনশীল প্র্যাকটিস করার মাধ্যমে প্রত্যেকটি অধ্যায় আমরা রিভিশন করব। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের সামনে তোমাদের পাঠ্যপুস্তকের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এখানে উদ্দীপকটি দেখতে পাচ্ছ, একটি চিত্র এই প্রশ্নের উদ্দীপক। তো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্লাস বা কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস বোঝানো হচ্ছে, আর এই যে এই বৃত্তাকার পথগুলো দিয়ে কক্ষপথ বোঝানো হচ্ছে। তো এই হলো আমাদের উদ্দীপকের চিত্র। এর উপর ভিত্তি করে আমাদের ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন এখানে দেখানো হচ্ছে। প্রশ্ন কতে আছে নিউক্লিয়ন শক্তি কী? তো এই প্রশ্নের উত্তরে আমরা এই শব্দটি বিশ্লেষণ করব। নিউক্লিয়ন শব্দটি এসেছে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রে অবস্থিত ভারী বস্তুটি, যেটার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। তো পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস অবস্থিত, সেই নিউক্লিয়াসের মধ্যে টোটাল যে সংখ্যা সেটাকেই বলে নিউক্লিয়ন সংখ্যা। পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে, নির্দিষ্ট সংখ্যক প্রোটন এবং নির্দিষ্ট সংখ্যক নিউট্রন। অন্য কিন্তু নিউক্লিয়াসের ভেতর থাকে না। তাহলে নিউক্লিয়াসের ভেতরের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার মোট সমষ্টি বা মোট সংখ্যাকেই আমরা নিউক্লিয়ন সংখ্যা বলবো। এখানে একটু ভুল আসছে, এটা হলো নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, তো নিউক্লিয়ন সংখ্যা, তাহলে নিউক্লিয়ন সংখ্যা বলতে মূলত বোঝায় পরমাণুর নিউক্লিয়াসের ভেতরের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। ধরো আমরা যদি অক্সিজেন পরমাণু হিসাব করি, অক্সিজেন পরমাণুর ভেতর প্রোটন সংখ্যা 8টি আর নিউট্রন সংখ্যা 8টি, তাহলে অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা হবে 8 আর 8 যোগ করলে 16, ভর সংখ্যা 16, আর সেটাকেই বলতেছে নিউক্লিয়ন সংখ্যা। তার মানে নিউক্লিয়ন সংখ্যা মানেই হচ্ছে পরমাণুর ভর সংখ্যা, আর নিউক্লিয়ন সংখ্যা মানেই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরের মোট সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। এখানে বলছে আইসোটোপ এবং আইসোবার এর পার্থক্য কী? শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে আইসোটোপ কী এবং আইসোবার কী। তাহলে আইসোটোপ জানবো আমরা। আইসোটোপ সমূহের মধ্যে
প্রোটন সংখ্যা একই থাকে, ভর সংখ্যা ভিন্ন থাকে। যেহেতু প্রোটন সংখ্যা একই থাকে তাহলে নিশ্চয়ই আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, কারণ প্রোটন সংখ্যা 6 হলে সেগুলো প্রত্যেকটাই অবশ্যই কার্বন। প্রোটন সংখ্যা 7 মানে নাইট্রোজেন, প্রোটন সংখ্যা 8 মানে অক্সিজেন। তাহলে প্রোটন সংখ্যা যদি 8 হয়, একটা মৌলের প্রোটন সংখ্যা যদি 8 হয় সেটা অবশ্যই অক্সিজেন। আরেকটা পরমাণুর প্রোটন সংখ্যাও যদি 8 হয় তাহলে সেটাও অক্সিজেন। তাহলে প্রোটন সংখ্যা একই হওয়া মানে পরমাণুগুলো একই মৌলের পরমাণু। তাহলে প্রোটন সংখ্যা একই, তার মানে বোঝা যাচ্ছে আইসোটোপগুলো হবে সাধারণত একই মৌলের পরমাণু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের 3টা পরমাণু আছে, প্রত্যেকটি পরমাণুর প্রোটন সংখ্যা 6। যেহেতু প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 6 তাহলে প্রত্যেকটি পরমাণুই হলো কার্বনের পরমাণু। এবার ভর সংখ্যা ভিন্ন হয়, আইসোটোপগুলোর ভর সংখ্যা ভিন্ন হয় কিভাবে? যেমন ধরো এখানে দেখা যাচ্ছে কার্বনটার, এই কার্বন পরমাণুটির প্রোটন 6টি, তার সাথে নিউট্রনও 6টি, 6 6 ভর সংখ্যা 12 হয়। এই কার্বন পরমাণুটার প্রোটন 6টি, তার সাথে যদি নিউট্রন 60টি যোগ হয় তাহলে ভর সংখ্যা হয় 7 6 13। আর এই কার্বন পরমাণুটির প্রোটন 6টি, তার সাথে যদি নিউট্রন সংখ্যা 8 যোগ হয় তাহলে এই কার্বনের ভর হয় 14। তাহলে দেখা যাচ্ছে যে এই 3টা কার্বন পরমাণুর মধ্যে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন আসতেছে। আর এই ভর সংখ্যা ভিন্ন ভিন্ন আসতেছে কিসের কারণে? নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে। তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু, তা এই তিনটাই হলো কার্বনের 3টা ভিন্ন ভিন্ন পরমাণু। এটাও কার্বনের পরমাণু, এটাও কার্বনের পরমাণু, এটাও কার্বনের পরমাণু। তাহলে একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের মধ্যে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা প্রত্যেকের মধ্যে ভিন্ন, তাহলে ওই পরমাণুগুলোকে একটিকে আরেকটির আইসোটোপ বলে। এবার আমরা বুঝি আইসোবার কি। আইসোবারের মধ্যে প্রোটন সংখ্যা হয় ভিন্ন। যেমন এখানে আমরা একটা মৌলের প্রোটন সংখ্যা, একটা পরমাণুর প্রোটন সংখ্যা দেখতে পাচ্ছি 29, তাহলে এটা কপার। আর একটা পরমাণুর প্রোটন সংখ্যা দেখতে পাচ্ছি 30, তাহলে এটা জিঙ্ক। তার মানে প্রোটন সংখ্যা যদি ভিন্ন হয় তবে পরমাণুগুলা ভিন্ন ভিন্ন মৌলের হবে, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ হবে। তাহলে দেখা যাচ্ছে আইসোবার সমূহ সাধারণত ভিন্ন মৌলের পদার্থ, মৌলের পরমাণু হয়ে থাকে। হ্যাঁ, এটা কপারের পরমাণু, আর এটা জিঙ্কের পরমাণু, তাহলে ভিন্ন মৌলের পরমাণু। আবার আইসোবার সমূহের মধ্যে ভর সংখ্যা একই থাকে। যেমন এই কপার পরমাণুটার ভর 64 আর এই জিঙ্ক পরমাণুটার ভরও 64। তাহলে আইসোবার কাকে বলছে? ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের মধ্যে যদি প্রোটন সংখ্যা ভিন্ন হয় কিন্তু ভর সংখ্যা একই হয় তবে ওই পরমাণুগুলোকে একটাকে আরেকটার আইসোবার বলে। আমরা এই নাম থেকে এই জিনিসগুলো একটু মনে রাখতে পারবো। আইসোটোপ লিখতে লাস্টে টি বা প, তাহলে এটা দিয়ে আমরা খেয়াল রাখবো যে প দিয়ে হয় প্রোটন, প্রোটন সংখ্যা একই থাকবে। আর আইসোবার লিখতে লাস্টে বার, বার বা ভর চিন্তা করব, বারকে ভর হিসেবে মনে রাখবো। আইসোবার লিখতে লাস্টে বার, বারকে ভর হিসেবে চিন্তা করে ভর সংখ্যা একই। তাহলে এখানে প্রোটন সংখ্যা একই থাকবে আর এখানে ভর সংখ্যা একই থাকবে। এবার আমরা পার্থক্যগুলো একটু দেখি। যেহেতু আইসোটোপে প্রোটন সংখ্যা একই তাহলে আইসোটোপগুলো হবে একই মৌলের পরমাণু। আর যেহেতু আইসোবারে প্রোটন সংখ্যা ভিন্ন তাহলে আইসোবারগুলো হবে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। এই একটা পার্থক্য। আইসোটোপগুলো একই মৌলের পরমাণু আর আইসোবারগুলো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। আর একটা পার্থক্য এভাবে বলা যায়, আইসোটোপগুলোতে প্রোটন সংখ্যা একই থাকে আর আইসোবারগুলোতে ভর সংখ্যা একই থাকে। আর একটা পার্থক্য এভাবে বলা যায় যে আইসোটোপগুলোতে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে আর আইসোটোপগুলোতে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে আর আইসোবারগুলোতে প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন থাকে। তাহলে আমরা এখানে আইসোটোপ এবং আইসোবারের 3টি পার্থক্য উল্লেখ করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নটিতে, এটি অবশ্য একটি বর্ণনামূলক প্রশ্ন। এখানে বলা হয়েছে
চিত্রের আলোকে রাদারফোর্ড মডেলের সমস্যা ব্যাখ্যা করো বা সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। তো চিত্রটি আমাদের দেখা যাচ্ছে এই রকম, এখানে এই রকম একটি চিত্র দেখানো হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই রকম এক তীর চিহ্ন দেখানো হচ্ছে। এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো একটা কিছু ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কেন্দ্রের দিকে চলে যাচ্ছে। তো এইটা হলো মূলত ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে এর তত্ত্ব, তিনি বলেছেন যে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে ক্রমান্বয়ে ইলেকট্রনের কক্ষপথ সংকুচিত হতে থাকে, ছোট হতে থাকে। আর কক্ষপথের ব্যাসার্ধ কমতে কমতে ইলেকট্রনটি ক্রমাগত নিউক্লিয়াসের নিকটবর্তী হতে থাকে। ঘুরতে ঘুরতে ইলেকট্রনটি নিউক্লিয়াসের নিকটবর্তী হতে হতে একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে বা নিউক্লিয়াসের ভেতরে পতিত হয়। তাহলে একটা সময়ে এই অবস্থা, যদি ম্যাক্সওয়েলের এই তত্ত্বটি সত্য হয় বা সঠিক হয়, তাহলে কিন্তু রাদারফোর্ড মডেলের কোনো ভিত্তি থাকে না বা রাদারফোর্ড মডেলের কোনো স্থায়িত্ব থাকে না। কেন? কারণ রাদারফোর্ড বলেছেন কেন্দ্রে থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর কক্ষপথে নিউক্লিয়াসের চারপাশে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলো তো আর কক্ষপথে ঘূর্ণায়মান থাকছে না, ইলেকট্রনগুলোর পথের ব্যাসার্ধ সংকুচিত হতে হতে ইলেকট্রনটি কিন্তু একসময় নিউক্লিয়াসেই চলে যাচ্ছে। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনও ঘুরতে ঘুরতে গিয়ে নিউক্লিয়াসে প্রবেশ করে যাচ্ছে। তাহলে রাদারফোর্ডের কথাটা আর সঠিক থাকছে না। এই হলো ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে রাদারফোর্ড মডেলের যে সংঘর্ষ বা ব্যতিক্রম বা কন্ট্রাডিকশন। এখন রাদারফোর্ড মডেল অনুযায়ী কেন্দ্রে থাকবে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন, আর কক্ষপথে থাকবে ইলেকট্রন। কিন্তু ম্যাক্সওয়েল বলছেন ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে, কিন্তু কক্ষপথে ইলেকট্রনগুলো শক্তি শোষণ এবং বিকিরণ করতে করতে একটা সময় ইলেকট্রন কক্ষপথ থেকে শক্তি হারাতে হারাতে একটা সময় নিউক্লিয়াসে প্রবেশ করে যায়। হ্যাঁ, এই হলো ম্যাক্সওয়েলের সাথে রাদারফোর্ডের দ্বিমত। এখন এই হলো রাদারফোর্ড মডেলের একটি বড় সীমাবদ্ধতা। এই ব্যাপারে রাদারফোর্ড কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ বা সুনির্দিষ্ট তথ্য আমাদের দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে বিজ্ঞানী বোর রাদারফোর্ড মডেলের কিছু সমস্যার বা সীমাবদ্ধতার সমাধান করে গেছেন, সেটা আমরা বোর মডেল থেকে জানতে পারি। তো শিক্ষার্থীরা, এটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। বোর মডেলের প্রথম সাফল্য হলো রাদারফোর্ড মডেল পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কিছু বলেননি, কিন্তু বোর মডেলে তিনি পরমাণুর ইলেকট্রনের কক্ষপথগুলোর আকার আকৃতি প্রকৃতি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন কক্ষপথগুলো হয়তো বৃত্তাকার হয় নতুবা উপবৃত্তাকার হয়। তিনি বলেছেন কক্ষপথগুলো সুনির্দিষ্ট এবং প্রত্যেকটি ইলেকট্রনের জন্য আলাদা আলাদা কক্ষপথ থাকে। প্রত্যেকটি ইলেকট্রন আলাদা কক্ষপথে পরিভ্রমণ করে। একটি ইলেকট্রন তার নিজের কক্ষপথ ছেড়ে অন্য কোনো কক্ষপথে যায় না। তিনি কক্ষপথের শক্তি সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন নিউক্লিয়াসের সবচেয়ে নিকটবর্তী কক্ষপথগুলোর শক্তি সবচেয়ে কম এবং নিউক্লিয়াস থেকে যত দূরবর্তী কক্ষপথ, সেই কক্ষপথের ইলেকট্রন তত বেশি শক্তি সম্পন্ন হয়। এই হলো একটি সাফল্য। রাদারফোর্ড মডেলের আরেকটি সীমাবদ্ধতা ছিল, রাদারফোর্ড মডেল পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেননি, কিন্তু বোর মডেল পরমাণুর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে সক্ষম। বোর মডেল সাধারণত হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেনের মতো একযোজী পরমাণু বা আয়নসমূহের বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা করতে পারে। বোর মডেলের আরেকটি সাফল্য হলো বোর মডেল বলেছেন ইলেকট্রনের শক্তি বিকিরণ এবং শোষণ সম্পর্কে, অর্থাৎ বিকিরণের সময় বিকিরণ বর্ণালী এবং শোষণের সময় শোষণ বর্ণালী সম্পর্কে তিনি বলেছেন। বোর মডেল বলছে
যে ইলেকট্রন যখন শক্তি শোষণ করে তখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে জাম্প করে। নিম্ন শক্তি স্তরের ইলেকট্রন পরিবেশ থেকে কিছু শক্তি শোষণ করে তার শক্তি বাড়িয়ে সে উচ্চ শক্তি স্তরে জাম্প করে। আবার ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে অবস্থানকালে উচ্চ শক্তি স্তরের ইলেকট্রনসমূহ তার মধ্য হতে কিছু শক্তি ছেড়ে দিয়ে বা বিকিরণ করে তার নিজের শক্তি কমিয়ে সে নিম্ন শক্তির স্তরে জাম্প করে বা নিম্ন শক্তির স্তরে চলে যায়। এই একটি ব্যাপার বোর মডেল আমাদেরকে বলেছেন। বোর মডেল আমাদেরকে রাদারফোর্ড মডেলের আরও কিছু সীমাবদ্ধতার সমাধান দিয়েছেন। পরবর্তী ক্লাসে এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নিউক্লিয়ন সংখ্যা, আইসোটোপ, আইসোবার, রাদারফোর্ড মডেল এবং বোর মডেলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম একটি সৃজনশীলের আলোকে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং প্রত্যেকটি অধ্যায় রিভাইজ করব। তোমরা বাসায় এই সৃজনশীলটির যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালো করে বই থেকে তোমরা দেখবে এবং এই সৃজনশীলটি খাতায় সুন্দর করে লিখে অ্যাসাইনমেন্ট আকারে রেডি করবে। তো বাসায় তোমরা রাদারফোর্ড মডেল এবং বোর মডেল এই দুটি মডেল ভালো করে পড়বে। এইটি তোমাদের আগামী দিনের জন্য HW থাকলো। হ্যাঁ, এবং সাথে সাথে আইসোটোপ ব্যাপারটি ভালো করে বাসায় পড়বে পাঠ্য বই থেকে। তাহলে তোমাদের HW হলো পাঠ্য বই থেকে রাদারফোর্ড মডেল, বোর মডেল, আইসোটোপ এই তিনটি পাঠ খুব ভালো করে পড়ে এই তিনটি পাঠের উপর সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে তোমরা নির্ধারিত দিনে স্কুলে জমা দিয়ে যাবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আমাদের আজকের অনলাইন ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।